ওকে লেটস গেট স্টার্ট গাইজ। আজকে আলোচনা করছে প্যারাডাইজ লস্ট। তো প্যারাডাইজ লস্ট পড়তে গেলে প্যারাডাইজ লস্ট বেসিক্যালি 5 নম্বরের জন্য আমাদের আসবে। সো এটা আমি লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা করছি না, ঠিক আছে? ওটা দরকার নেই আমাদের, ওটা সেমিস্টার 4-এ লাগবে আমাদের, ঠিক আছে? তখন ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন জানবো। কিন্তু আজকে যেটুকু জানবো সেখানে লেখক সম্বন্ধে একটু জানতে হবে, জন মিল্টন সম্বন্ধে জানবো, এবং উনি যেটা লিখেছেন প্যারাডাইজ লস্ট সম্বন্ধে জানবো। প্যারাডাইজ লস্টের যেটুকু বিষয় আমরা জানবো নিশ্চিতভাবে তোমাদের কাজে লাগবে। দেখো প্যারাডাইজ লস্ট কি? বেসিক্যালি প্যারাডাইজ লস্টের আক্ষরিক অর্থ হলো স্বর্গ হারানো। প্যারাডাইজ লস্ট মানে কি? স্বর্গ হারানো, মানে লুজিং দ্য প্যারাডাইজ। বুঝতে পারলে কিনা? তুমি যদি দেখো এটা কে লিখছেন? জন মিল্টন লিখছেন। তাহলে প্যারাডাইজ লস্ট কথাটার মানে হলো স্বর্গ হারানো, স্বর্গ হারানো। এবং কে লিখছেন? জন মিল্টন লিখছেন। কে লিখছেন? জন মিল্টন। জন মিল্টন বরাবরই ডেমোক্রেটিক সাপোর্টার ছিলেন। কিসের সাপোর্টার ছিলেন? ডেমোক্রেটিক সাপোর্টার, এবং ডেমোক্রেসিকে সাপোর্ট করতেন। কিন্তু সেই যুগে রাজতন্ত্র ছিল। সেই যুগে কি ছিল? রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, এইটা ছিল। তো জন মিল্টন মোটেও এই ব্যবস্থাকে সমর্থন করতেন না, বরং ডেমোক্রেসি, ভোটিং সিস্টেমকে সমর্থন করতেন। এবং জন মিল্টন, অলিভার ক্রমওয়েল এবং সেই যুগে যারা পিউরিটান ছিল এই আমাদের জন মিল্টনের যুগে, তাদের প্রচেষ্টাতে গণতন্ত্র স্থাপিত হয়েছিল। কিন্তু ঘটনাচক্রে গণতন্ত্র ওয়াজ এ মানে এই যে গণতন্ত্র বা ডেমোক্রেসি যেটা ছিল দ্যাট ওয়াজ নট সাকসেসফুল, সেটা কিন্তু সাকসেসফুল হয়নি, সফল হয়নি। এবং ফলস্বরূপ আবার দেখতে পাই যে রাজতন্ত্র আবার পুনরায় ফিরে এসেছিল। মানে প্রথমে রাজতন্ত্র ছিল, তারপর কিছুদিনের জন্য গণতন্ত্র এলো, আবার রাজতন্ত্র ফিরে এলো। যখন রাজতন্ত্র ফিরে এসেছিল, যখন রাজতন্ত্র পুনরায় ফিরে এলো, তখন কি হলো? যখন পুনরায় রাজতন্ত্র ফিরে এলো, তখন যারা ডেমোক্রেটিক সাপোর্টার ছিল, ডেমোক্রেটিক লিডার ছিল, ডেমোক্রেসির জন্য যারা গলা উঁচু করেছিল, তাদের সকলকে পানিশ করা হয়েছিল। সকলকে কি করা হয়েছিল? পানিশ। তো ডেমোক্রেসি সাপোর্টার তো জন মিল্টনও ছিলেন, তো সেই জন্য জন মিল্টনকে জেলে পুরে দেওয়া হয়েছিল। এবং শেষ জীবনে, তখন মিল্টন যুগ শেষ হয়ে যাচ্ছে, শেষ জীবনে তিনি জেলের ভেতরে ছিলেন। পিউরিটান যুগ যখন শেষ হয়ে যাচ্ছে, যখন ডেমোক্রেসি চলে যাচ্ছে, যখন রাজতন্ত্র পুনরায় ফিরে আসছে, মানে রেস্টোরেশন যুগ শুরু হয়ে যাচ্ছে, তখন জন মিল্টনকে জেলে পুরে দেওয়া হচ্ছে, অন্ধকার কুঠুরির মধ্যে তাকে রেখে দেওয়া হচ্ছে। সেই অন্ধকার কুঠুরিতে থাকতে থাকতে জন মিল্টনের চোখের আলো চলে যাচ্ছে, তিনি অন্ধ হয়ে যাচ্ছেন জন মিল্টন। এবং অন্ধ অবস্থাতে তিনি একটা মহাকাব্য লিখছেন। মহাকাব্যের নাম ছিল প্যারাডাইজ লস্ট। মহাকাব্যের নাম ছিল প্যারাডাইজ লস্ট। 14 বছর সময় লাগিয়েছিলেন এই প্যারাডাইজ লস্ট লিখতেন। 14 ইয়ার্স, নট লেস। 14 বছর তোমাদের এই পার হলো 3-4 বছর আগে, 5 বছর আগে, ঠিক আছে? রাইট, ইটস লাইক দিস। তো ছোট থেকে তুমি ধরো 14 বছর পর্যন্ত মাধ্যমিক ছোট থেকে তুই লিখেই যাচ্ছিস একটাই কবিতা, প্যারাডাইজ লস্ট, দ্যাট হি রোট। তিনি লিখেছিলেন প্যারাডাইজ লস্ট। এই কবিতা এতই বড় এবং এর গাম্ভীর্য এতটাই বেশি এবং এর ভাষা, এর বিষয়বস্তু এতটাই ভালো যে এটাকে পৃথিবীর কঠিনতম সাহিত্যের মধ্যে একটা ধরা, বা পৃথিবীর কঠিনতম ইংরেজি সাহিত্যে যতগুলো কবিতা আছে তার মধ্যে এটাকে অন্যতম কঠিন কবিতা বলে মনে করেন অনেক সমালোচক, সবাই নয়। অনেক বলেছেন যে মিল্টন সরাসরি ইংরেজি ভাষাটাই কঠিন করে দিয়েছেন, স্টিফ করে দিয়েছেন। স্টিফ মানে কঠিন। তবে এই ছোট্টখাট্ট সমালোচনাগুলো বাদ দিলে এই প্যারাডাইজ লস্ট কবিতাটা একটা অসাধারণ কবিতা, ইংরাজি সাহিত্যের একটা অসাধারণ জুয়েল, একটা অসাধারণ বলতে পারো রত্ন, যেটা ছাড়া ইংরাজি সাহিত্য সম্পূর্ণ নয়। প্যারাডাইজ লস্টের মাধ্যমে আমরা যেটা দেখতে পাবো। প্যারাডাইজ লস্টে কি রয়েছে? প্যারাডাইজ লস্টে স্বর্গের লড়াই রয়েছে। স্বর্গে কারা থাকে? যদি কসমোলজি পড়ো, থিওলজি পড়ো, যদি ধর্মতত্ত্ব পড়ো, তাহলে তুমি জানবে উপরে স্বর্গ থাকে, নিচে নরক থাকে, মাঝে পৃথিবী থাকে। দিস ইজ দ্য কনসেপ্ট বেসিক্যালি। উপরে স্বর্গ, মাঝে পৃথিবী, নিচে নরক, তাই না? স্বর্গ মত্ত নরক, এম আই রাইট? এই যে কনসেপ্টটাকে, এটা খুব ভালোভাবে ডিফাইন করা হয়েছে কিসে? প্যারাডাইজ লস্ট। প্রথমে আমরা দেখতে পাবো স্বর্গ। প্রথমে কি দেখতে পাবো? স্বর্গ। সেই স্বর্গে কারা রয়েছে? দেবদূতরা রয়েছে, অ্যাঞ্জেলরা রয়েছে। কারা রয়েছে? অ্যাঞ্জেলরা রয়েছে, দেবদূত। এবং গড দ্য ফাদার, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন গড দ্য অলমাইটি, রাইট? ওমনিশিয়েন্ট যাকে বলা হয়, যে সর্বশক্তিমান, সর্ববিরাজমান, যিনি সব জানতে পারেন, সব কিছু করতে পারেন, সেই গড সিংহাসনে বসে আছেন। এবং তার সমস্ত দেবদূতরা হলো তার প্রজা, তার নিজের ছেলে মেয়ে, এইটা বলতে পারো। বুঝতে পারলে কিনা? কারণ মহারাজা দেবদূতদের নিজের ছেলের মতোই ভালোবাসে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তো সমস্ত দেবদূতরা রয়েছে এবং গড সিংহাসনে বসে রয়েছেন।
হঠাৎ করে কি হলো, গড একদিন বললেন যে আমি পরবর্তী রাজা ঘোষণা করব। এবার এই দেবদূতদের মধ্যে একটা দেবদূত ছিল যে সবার থেকে বেশি সুন্দর হ্যান্ডসাম দেখতে ছিল, সে সবার থেকে বেশি দক্ষ ছিল, সে সবার থেকে বেশি শক্তিশালী ছিল। সেই দেবদূতদের মধ্যে একজন, অন্তত সে নিজেকে তাই মনে করতো যে আমি সবার থেকে বেশি শক্তিশালী, মানে বাচ্চালে বলতে পারিস, ঠিক আছে না, মানে আমার সামনে কেউ টিকতে পারবে না, ও অন্তত মনে করতো, ঠিক আছে। এবং কিন্তু সে খুবই সুন্দর ছিল দেখতে। তার নাম ছিল লুসিফার। কি নাম ছিল? লুসিফার। লুসিফার, লুসিফার মানে লাইট ব্রিঙ্গার, যে আলো আনতে পারে, তাকে লুসিফার বলা হয়। তার কি বলা হয়? লুসিফার। তো লুসিফার একজন খুব ভালো দেবদূত ছিল, যদি শ্রেষ্ঠ নাও বলিস, ঠিক আছে, তোর যদি সেটা বলতে অসুবিধা আছে, ভালো তো ছিলই, খুবই ভালো ছিল এবং গডের খুব প্রিয়ও ছিলেন। এবং লুসিফার এইটা আশা করতে শুরু করলো যে আমি যেহেতু শ্রেষ্ঠ, ঠিক আছে, আই এম দ্য বেস্ট, রাইট, কে সিংহাসনে বসবে রে আমি থাকতে, ঠিক আছে, এইটা ভাবছিল লুসিফার। তো লুসিফার ভাবলো গড নিশ্চয় আমার নাম নেবে, তাহলে আমি হলাম নেক্সট গড, এইটা লুসিফার বলতে শুরু করলো নিজের লোকজনকে। এবং লুসিফার বলতে শুরু করলো, আরে অ্যানাউন্সমেন্ট হোক তারপরে বলবি। অ্যানাউন্সমেন্ট হয়নি, ও নিজেকে রাজা জাহির করতে শুরু করলো। ওর মধ্যে প্রাইড সৃষ্টি হয়ে গেল লুসিফারের মধ্যে, এবং লুসিফার এখনো সিংহাসন পায়নি এবং সে রাজার মতো বিহেভ করতে শুরু করলো, যেন ও ধরেই নিয়েছে যে স্বর্গের রাজা লুসিফার হচ্ছে এবার। কিন্তু গড অন্য কিছু পরিকল্পনা করেছেন। গড কিন্তু লুসিফারকে সিংহাসন দিতেন না। তো এইটা যখন যেদিন অ্যানাউন্সড হলো, ঘোষণা হলো, তখন লুসিফারের রাগ হলো। গড বললেন আমার সিংহাসনে বসবেন জেসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট সিংহাসনে বসবেন। কে সিংহাসনে